হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2024 এর অঙ্কের 1 নম্বর সেটের 5 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 4 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো 5-এর 1 দাগে আছে, কোনো নির্দিষ্ট আসলের ক্ষেত্রে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 129.50 টাকা। যদি উভয় ক্ষেত্রে বার্ষিক শতকরা সুদের হার 9% হয়, তবে আসলের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেওয়া আছে 2 বছরের, তাহলে আসল নির্ণয় করতে হবে। তাহলে যদি আমি আসল x টাকা ধরে অঙ্কটা করতে লাগি এবং তারপরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ বের করে বিয়োগ করে সেটা সমান 129.50 টাকা লিখি, তাহলে সেখান থেকে এক্স এর মান বেরিয়ে যাবে এবং আমরা আসল বলতে পারবো। তো এখানে প্রথম কাজ হবে আসলটা এক্স ধরে নেওয়া। মনে করি আসল সমান এক্স টাকা। তাহলে এক্স টাকার 2 বছরের প্রথমে সরল সুদ বের করে নেব। তাহলে বার্ষিক সুদের হার দেওয়া আছে এখানে 9%। বার্ষিক 9% সুদের হারে 100 টাকায় 1 বছরের সুদ 9 টাকা। 100 টাকায় 1 বছরের সুদ সমান 9 টাকা। 1 টাকায় 1 বছরের সুদ সমান 9/100 টাকা। x টাকায় 1 বছরের সুদ সমান 9 ইন্টু এক্স বাই 10 টাকা। আচ্ছা, এটা 100 হবে বা 100 টাকা। আর 100 টাকায় এক্স টাকায় 2 বছরের সুদ হবে 9 ইন্টু এক্স ইন্টু 2 বাই 100 টাকা। তাহলে এটা হচ্ছে 9 দুগুণ 18, 18x বাই 100 টাকা। তাহলে এটা পেলাম সরল সুদ। এরপরে এক্স টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তাহলে লিখব কি? তাহলে লিখব যে প্রথম বছরের আসল, প্রথম বছরের আসল আমি এখানে লিখে লিখে করছি, তোমরা চাইলে সূত্র দিয়েও করতে পারো। তাহলে প্রথম বছরের আসল সমান এক্স টাকা। প্রথম বছরের 9% সুদ এক্স ইন্টু 9/100 টাকা সমান 9x বাই 100 টাকা। তাহলে এখানে সূত্র দিয়ে করলে যে গুণগুলো করতে হয় বেশ বড় বড় গুণ, ভুল যাওয়ার সম্ভাবনা থাকে। বাট আমরা যদি লিখে লিখে করি তাহলে অত বড় গুণের সমস্যা আসে না, সুতরাং অঙ্ক সঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপর লিখব দ্বিতীয় বছরের আসল। প্রথম বছরের যে আসল ছিল তার সাথে প্রথম বছরের সুদটা যোগ করতে হবে। তাহলে 100 এবং এক্স গুণ করলে 100x, তার সাথে 9x যোগ, তাহলে সমান 109x বা 100 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় বছরের আসল। তাহলে দ্বিতীয় বছরের 9% সুদ বের করতে হবে। দ্বিতীয় বছরের 9% সুদ, এটা আছে 109x বাই 100, তাকে 9/100 দিয়ে গুণ করতে হবে। টাকা সমান 9 9 81, 81 1 হাতে 8, 9 0 0 8 হয়ে গেল, 9 1 9। তাহলে 981 বাই 1 পিঠে এখানে 1 1 কে 1, 4টে শূন্য,
একের পিঠে 4টে শূন্য হবে, এত টাকা। তাহলে 2 বছরে মোট চক্রবৃদ্ধি সুদ, প্রথম বছরের সুদ এটা, দ্বিতীয় বছরের সুদ এটা, তাহলে 2 বছরের মোট চক্রবৃদ্ধি সুদ সমান প্রথম বছরে 9x/100 টাকা আর দ্বিতীয় বছরে 981x/, একের পিঠে 4টে শূন্য টাকা। 100 এবং একের পিঠে 4টে শূন্য এর লসাগু হচ্ছে 100 এবং 10,000 এর লসাগু 10,000। 100 দিয়ে 10,000কে ভাগ করলে আমরা 100 পাই, 100 দিয়ে 9কে গুণ, তাহলে এটা 900x প্লাস 10,000 দিয়ে 10,000কে ভাগ করলে আমরা 1 পাই, 1 দিয়ে 981কে গুণ করতে হবে, তাহলে 900 আর 981, তাহলে 1881x/, একের পিঠে 4টে শূন্য টাকা। তাহলে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর বের করতে হবে। তাহলে লিখব 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর, অন্তর মানে বিয়োগফল। চক্রবৃদ্ধি সুদটা বেশি, তাহলে 1881x/, একের পিঠে 4টে শূন্য অর্থাৎ 10,000, তার থেকে বিয়োগ করতে হবে সরল সুদ ছিল 18x/100। 10,000 এবং 100 এর লসাগু 10,000, 10,000 দিয়ে 10,000কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1881কে গুণ করলে 1881 হবে, 10 দিয়ে ভাগ করলে 10 এবং এখানে 18 আছে, তাহলে 10 আর 18 এখানে 1800 টাকা। তাহলে 1881 থেকে 1800 বিয়োগ করলে 81x/, একের পিঠে 4টে শূন্য টাকা। তাহলে এটা হলো কিন্তু সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর, আর এই টাকার পরিমাণ প্রশ্নে বলা আছে 129.50। তাহলে লিখব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 81x (10,000) সমান 129.50 বা 81x/10,000 সমান 12950। দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য দেব। এখান থেকে আমরা একবারে লিখতে পারি x সমান 12950/100 ইন্টু এখানে 81/10,000 আছে, তো সংখ্যাটিকে উল্টে লিখব, অর্থাৎ 10,000/81। তো কাটাকুটি করলে এখানে আমরা পাচ্ছি 100। এবার 81 এর এখানে 1295, তাহলে এক কাজ করি, 81 দিয়ে 1295কে ভাগ করার চেষ্টা করি। 1 এখানে হলো 81, এখানে 8, এটা 4, 5 নামালাম, 5 দিয়ে দিলে 5 1 5, 5 1 5, আচ্ছা এখানে 8, 8 আর 4 12, 5 নামালাম, তাহলে 5 দিয়ে দিলে 5 1 5, 5 8 40, এইভাবে হচ্ছে না। তো এখানে ভাগটা না মেলার কারণ হলো এই অঙ্কে যেটা দেওয়া আছে, দেখো এখানে এটা বইয়েরই অঙ্ক, এটা 129.50 টাকা, এটা কিন্তু 6 ছিল, 6 শূন্য ছিল, তবে এটা ঠিক ভাগটা মিলে যেত। এখানে এটা অ্যাকচুয়ালি বইয়ের এই অঙ্কটা বার্ষিক 9% হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা, এটা 6 আছে, আর এখানে দেওয়া আছে 5, সেই জন্য
ভাগটা মিলল না। তো যাই হোক, আমরা 5 ধরে করলে এরকম একটা আসবে। তো এখানে হলো 1 2 9 5 0 আর দুটো শূন্য দিলাম বাই 81, এটা হলো আসল। আর এটা যদি আমরা 6 করে নিই, মনে করে এটা 6 করে নিলাম, তাহলে কি হবে? তাহলে 81x বাই একই পিঠে 4টে শূন্য অর্থাৎ 10,000, এটা সমান 1 2 9.60। তো এরপরে আমরা লিখতে পারবো x সমান 1 2 9 6 0 বাই 100 ইন্টু 10 লক্ষ, না এখানে 10,000 বাই 81। এবার 81 দিয়ে 1 2 9 6কে ভাগ করলে প্রথমে 1 দিয়ে দিলাম, এটা 81 হয়ে গেল। 8 4 6 নামালাম, 6 দিয়ে দিলে 6 1 6 6 8 48, তাহলে এখানে 16 আসছে। এটা কাটাকুটি করে 16 এই শূন্যটা বসিয়ে দিলাম। তো আর 101 কাটাকুটি করে এখানে 100 হলো, তাহলে 160 তার পিঠে আর দুটো শূন্য, x সমান 16000 অর্থাৎ 16,000। তাহলে লিখবো অতএব আসল সমান 16,000 টাকা। আসল সমান 16,000 টাকা। 2 আছে রাহুল ও প্রকাশ যথাক্রমে 3,000 টাকা ও 5,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলেন। 5 মাস পরে রাহুল আরও 4,000 টাকা ব্যবসায় লগ্নি করেন, কিন্তু প্রকাশ 1,000 টাকা সেই সময় তুলে নেন। বছরের শেষে 6,175 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা লাভ পাবে? তাহলে এখানে যেহেতু 6 মাস পরে রাহুল টাকা দিয়েছে আর প্রকাশ টাকা তুলে নিয়েছে, সেহেতু আমাদের সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাত বের করতে হবে। তো প্রথমে রাহুলের ক্ষেত্রে এই যে 3,000 টাকা রাহুল দিয়েছেন, তো এই 3,000 টাকা 12 মাসের জন্য খাটবে, এবং 6 মাস পরে যে 4,000 টাকা দিয়েছেন ওটা কিন্তু 6 মাস পরে সময় থেকে 6 মাস, সুতরাং এই টাকাটা খাটবে 6 মাস। তাহলে লিখব সময়ের সাপেক্ষে রাহুলের মূলধন। সময়ের সাপেক্ষে রাহুলের মূলধন। রাহুল প্রথম দিয়েছিল 3,000 টাকা, এটা 12 মাসের জন্য খাটবে, এবং 6 মাস পরে দিয়েছে 4,000 টাকা, তাহলে 6 মাস পরে আর 6 মাস সময় থাকে, সেই জন্য এটা 6 মাস, এটা 6 মাসের জন্য খাটবে। 3 বারং 36, এটা হলো 36,000, 4 ছক 24, এটা হলো 24,000 টাকা, তাহলে এটা হচ্ছে 60,000 টাকা। এরপরে সময়ের সাপেক্ষে প্রকাশের মূলধন। প্রকাশ প্রথম 5,000 টাকা দিয়েছিল, তাহলে 5,000 টাকাটা 12 মাসের জন্য খাটবে। তারপরে প্রকাশ তুলে নিয়েছে, তাহলে মাইনাস দেব, 1,000 টাকা তুলে নিয়েছে, তাহলে এই 1,000 টাকা বাকি 6 মাস খাটতে পারছে না, সেই জন্য মাইনাস 1,000 ইন্টু 6 টাকা। 5 বারং 60, তাহলে এখানে হলো 60,000 প্লাস 6, তো এটা সমান 63,000 টাকা। তাহলে বেরিয়ে গেল সময়, না এটা বিয়োগ করতে হচ্ছে, তাহলে 63 হবে না, এটা 60 থেকে 6 অর্থাৎ 54,000 টাকা।
তাহলে সময়ের সাপেক্ষে দুজনের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত রাহুল আছে 60,000 টাকা, প্রকাশ আছে 54,000 টাকা। তাহলে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাই 60:54। এটা 6 নং 54, 6 10 60, 6 10 60, 6 নং 54, অর্থাৎ 10:9। এখন মোট লাভ হয়েছে 6,175 টাকা। অতএব রাহুলের লভ্যাংশ সমান 6,175। তো রাহুল এটা 10 এবং প্রকাশ 9, তাহলে 10/10 আর 9 মিলে 19 হবে। 19 দিয়ে ভাগ করতে হবে 6, 1, 7, 5কে, তাহলে 3 19 57, 7 আর 4 11, 19 2 38, 9 5 নাম হলো 5 19 95। তাহলে 325 হচ্ছে 19 দিয়ে কাটাকুটি করলে, 325 আর 10 গুণ করলে 3,250 টাকা, 3,250 টাকা। এটা হলো রাহুলের লভ্যাংশ। এরপর প্রকাশের লভ্যাংশ সমান 6,175 ইন্টু 9/19 টাকা, 3,2,5, তাকে 9 দিয়ে গুণ, 5 নং 45-এর 5, 5 নং 45-এর 5 হাতে 4, 9 2 18, 18 আর 4 22-এর 2 হাতে 2, 3 নং 27, 29, তাহলে 2,925 টাকা। তাহলে এটা 5-এর দাগ কমপ্লিট হলো, 5-এর 2। যে কোনো একটু প্রশ্নের উত্তর দাও। 6 এক দাগে আছে সমাধান করো। এটা সমাধান করতে হবে। এটা সমান 1-এর 6 দেওয়া আছে। তাহলে এই জায়গাটা আমি কি লিখতে পারি দেখো, এখানে যদি লিখি 1/x-2 minus 1/x-1, তাহলে x-2 into x-1 এর লসাগু x-1 into x-2, এটা দিয়ে ভাগ করলে এর সাথে এটা কেটে যাবে, x-1 থাকবে, সেটা 1 দিয়ে বা x-1 দিয়ে 1 কে গুণ, তাহলে x-1, x-1 দিয়ে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, x-2 থাকছে, x-2 কে x-2 দিয়ে 1 কে গুণ, তাহলে -x -a প্লাস 2, তাহলে এটা হলো x কেটে যাবে, +2 -1 অর্থাৎ 1। তো যদি এরকম থাকে তাহলে আমরা এর পরিবর্তে এটা লিখতে পারি,
অর্থাৎ এখানে লিখতে পারি 1/x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1। একই রকমভাবে এখানে 1/x মাইনাস 3 1/x মাইনাস 2, এখানে 1/x মাইনাস 2 x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 3 is equal to 1/6 প্লাস 1/x মাইনাস 3 মাইনাস 1/x মাইনাস 3 মাইনাস x/x মাইনাস 2 মাইনাস এই প্লাস x/x মাইনাস 2, তাহলে এখানে থাকছে 1/x মাইনাস 4, তারপরে এটা মাইনাস 1/x মাইনাস 1, এটা সমান 1/6, x মাইনাস 4 ইন্টু x মাইনাস 1 এর লসাগু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 4। x মাইনাস 4 দিয়ে ভাগ করলে এর সাথে এটা কেটে যাবে, x মাইনাস 1 থাকবে, এটা দিয়ে 1 কে গুণ x মাইনাস 1, x মাইনাস 1 দিয়ে ভাগ করলে এর সাথে এটা কাটবে, x মাইনাস 4 মাইনাস 1 দিয়ে x মাইনাস 4 কে গুণ করতে হবে, তাহলে মাইনাস x হলো মাইনাস মাইনাসে প্লাস 4 সমান 1/6 মাইনাস 1 প্লাস 4, তাহলে এটা হলো 3, আর নিচের পার্টটা গুণ করে দেবো x দিয়ে x মাইনাস 4 কে, তাহলে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 দিয়ে x মাইনাস 4 কে, তাহলে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 4 সমান 1/6, তাহলে পেলাম 3/x স্কোয়ার মাইনাস 4 মাইনাস 1, তাহলে মাইনাস 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 1/6। বজ্রগুণ করলে পাই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান 3 6 18, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18, তাহলে এটা হলো মাইনাস 14 সমান 0, তাহলে 14কে ভেঙে 5 আনতে হবে, আমরা জানি 7 দুগুণে 14 হয়, আর 7 থেকে 2 বিয়োগ করলে এই 5 হয়, 5 এর জায়গাতে 7 মাইনাস 2x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0, x স্কোয়ার মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো পদ থেকে x কমন যাবে, x মাইনাস 7 পড়ে থাকবে, এই দুটো পদ থেকে 2 কমন যাবে, x মাইনাস 7 পড়ে থাকবে, এটা সমান 0, বা আমরা লিখতে পারি x মাইনাস 7 দুই জায়গাতে আছে, ওটা কমন নেব, কমন নিলে x প্লাস 2 থাকবে, তাহলে অতএব x মাইনাস 7 এটা সমান 0 লেখা যায়, বা x সমান 7 অথবা x plus 2 is equal to 0, x is equal to minus 2। তাহলে এখানে সমাধান পেয়ে গেলাম, x এর মান 7, মাইনাস 2, অতএব নির্ণেয় সমাধান x is equal to 7, minus 2। 6-2তে আছে x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a is not equal to 0। সমীকরণের একটি বীজ অপর একটি বীজের দ্বিগুণ হয়, তবে প্রমাণ করো যে 2b স্কয়ার is equal to 9ac। সমীকরণের একটি বীজ অপর একটি বীজের দ্বিগুণ, তাহলে একটি বীজ যদি আলফা হয়, অন্য বীজটি হবে 2 আলফা। মনে করি একটি বীজ আলফা ও অপর বীজটি 2 আলফা।
এবার প্রদত্ত সমীকরণটা লিখব। ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এটা অতএব আলফা প্লাস 2 আলফা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে বলা যায় 3 আলফা সমান মাইনাস বি বাই এ, বা আলফা সমান মাইনাস বি বাই 3টা নিচে আসবে অর্থাৎ 3a। এরপরে বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 2 আলফা, বীজদ্বয়ের গুণফল সি বাই এ, 2 আলফা স্কোয়ার সমান সি বাই এ। আর এখান থেকে বলা যায় আলফা স্কোয়ার সমান সি বাই 2a। তাহলে এটা আছে আলফা, এটা আলফা স্কোয়ার। অতএব আলফা স্কোয়ার সমান সি বাই 2a। এখন আলফার মান মাইনাস বি বাই 3a, তাহলে লিখব কি মাইনাস বি বাই 3a। তাহলে এখানে আলফার মান বসিয়ে দিয়েছি, আলফার মান হচ্ছে মাইনাস বি বাই 3a। এদিকটা ব্র্যাকেট না দিলেও চলতো। তো যাই হোক, মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার, 3 3 9, এ স্কোয়ার সমান সি বাই 2a। তো আমাকে আলটিমেটলি প্রমাণ করতে হবে 2b স্কোয়ার সমান 9ac। বজ্রগুণ করলে পাই 2ab স্কোয়ার সমান 9a স্কোয়ার c, 2b স্কোয়ার সমান 9a স্কোয়ার c বাই a। তাহলে এখানে একটাই, এখান থেকে একটাই কেটে দেব, বা 2b স্কোয়ার সমান 9ac। এটাই প্রমাণ করার ছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত। সতেরো এক দিকে আছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে তা নির্ণয় করো। তাহলে এখানে কৃষকের সংখ্যা এম দিয়ে, সময়কে টি দিয়ে এবং জমির পরিমাণকে এল দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায় দেখি। তাহলে কৃষকের সংখ্যাকে এম দিয়ে, সময়কে টি দিয়ে ও জমির পরিমাণকে এল দিয়ে প্রকাশ করে পাই। তাহলে আমাকে বের করতে হবে টি, সুতরাং টি এর সাথে এম এর সম্পর্ক, টি এর সাথে এল এর সম্পর্ক। তো এখানে লিখে নিই এম এল টি, কৃষক সংখ্যা, জমির পরিমাণ এবং সময়। তো এখানে বলা আছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। তো ভেদতত্ত্ব প্রয়োগ করে দেখাতে হবে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কত সময় নেবে, বা কতদিনে করতে পারবে, এটা বের করতে হবে। তাহলে আমাকে এই টি বের করতে হবে। তাহলে টি এর সাথে এম এর সম্পর্ক, টি এর সাথে এল এর সম্পর্ক লিখব। তাহলে লিখব কি টি সমানুপাতি, দেখো এখানে লোক সংখ্যা বাড়লে সময় কম লাগবে, একই পরিমাণ জমি চাষ করতে লোক সংখ্যা কমলে
সময় বেশি লাগবে, অর্থাৎ এটা কমলে এটা বাড়ছে, এটা বাড়লে এটা কমছে। তাহলে কি টি এর সাথে লোক সংখ্যার সময়ের সাথে লোক সংখ্যার বিপরীত সম্পর্ক, তাহলে টি সমানুপাতিক 1/m। ও টি এর সাথে এল যদি দেখি, জমির পরিমাণ বাড়লে নির্দিষ্ট লোক যদি স্থির থাকে, জমির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সেই জমি চাষ করতে বেশি সময় লাগবে, জমির পরিমাণ কমে গেলে সেই জমি চাষ করতে কম সময় লাগবে, অর্থাৎ এর সাথে এর সরল সম্পর্ক। তাহলে টি সমানুপাতি এল এটা লিখতে পারি। তাহলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী এই দুটো একসঙ্গে লিখব। যৌগিক ভেদের সূত্র অনুযায়ী যৌগিক ভেদের সূত্রানুযায়ী টি সমানুপাতি 1/m আছে আর এখানে এল আছে। যৌগিক ভেদের সূত্রটা যদি ভুলে গিয়ে থাকো আমি বলে দিই, যদি x সমানুপাতি a আর x সমানুপাতি b হয় তাহলে x সমানুপাতি ab এটা হয়। তো এখানে এই দুটো এই 1/m এর সাথে এটা সমানুপাতি, l এর সাথে এটা সমানুপাতি, তাহলে আমি টি সমানুপাতি বলতে পারি 1/m ইন্টু এল। তাহলে এখান থেকে পাই বা টি সমানুপাতি l/m। এবার টি সমান লিখব, টি সমান k ইন্টু l/m, যেখানে k সমান ভেদ ধ্রুবক। k সমান ভেদ ধ্রুবক। তাহলে এবার প্রথম মানগুলো দেখি, 15, 18, 5। টি সমান এখানে 5 রয়েছে, 5 লিখলাম, k ইন্টু এল সমান এখানে 18 রয়েছে, 18 লিখলাম, বাই m সমান 15 রয়েছে, 15 লিখলাম। কে এর মান বের করতে হবে, সেই জন্য আচ্ছা উপর নিচে 3 দিয়ে কাটাকুটি করি, 3 6 18, 3 5 15। তাহলে এখান থেকে পাই 6k বা 5 ইজ ইকুয়াল টু 6k বাই 5, বা লিখতে পারি 6k ইজ ইকুয়াল টু 5 5 25, বা k ইজ ইকুয়াল টু 25/6। তাহলে এই যে সমীকরণটা টি সমান k ইন্টু l/m, তাহলে আমরা লিখতে পারি অতএব টি সমান k এর মান পেয়েছি 25/6 ইন্টু l/m, এটা লিখে দিলাম। এখন বলা আছে যে এল এর এম এর মান যখন 10, অর্থাৎ 10 জন লোক 12 বিঘা জমি চাষ করতে হবে, এল এর মান 12, তাহলে টি সমান কত হবে? তাহলে লিখব বা টি সমান 25/6 ইন্টু এল এর মান আছে 12 আর এম এর মান আছে 10। এখানে লিখব যে এম সমান 10 ও এল সমান 12 বসিয়ে পাই। তাহলে এখান থেকে হবে 5 2 10, 5 5 25, 6 2 12, 6 1 6, তাহলে 5 বা টি সমান 5 আছে, 5 বেরিয়েছে। তো এখানে প্রশ্ন ছিল ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে? অতএব 5 দিনে চাষ করতে পারবে। সাথে দুইটা আছে, x সমান √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এবং xy সমান 1 হলে প্রমাণ করে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার বা x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার সমান 1/11। x এর মান দেওয়া আছে, xy সমান দেওয়া আছে, এর মান 1/11, সেটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে x ইজ ইকুয়াল টু √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। আচ্ছা এক্স ওয়াই সমান 1 বলা আছে, এখান থেকে আমরা লিখতে পারি y সমান 1/x। আচ্ছা এই x সমান যদি এটা হয় 1/xটা কি হবে, এর উল্টোটা অনন্যকটা, √7 মাইনাস √3 উপরে আর √7 প্লাস √3 নিচে। এখন আমাকে x প্লাস ওয়াই এর মান বের করতে হবে, তা না হলে
যে মানটা বের করতে হবে সেখানে এক্স প্লাস ওয়াই প্রয়োজন। তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স এটা আছে, তো এখানে যদি লসাগু লিখি √7 - √3 ইন্টু √7 প্লাস √3, লসাগু হবে √7 প্লাস √3 ইন্টু √7 মাইনাস √3। এখন √7 মাইনাস √3 দিয়ে ভাগ করলে এর সাথে এটা কেটে যাবে, √7 প্লাস √3 থাকবে, এই √7 প্লাস √3 সাথে √7 প্লাস √3 গুণ করতে হবে, যেহেতু একই রাশিমালা সেই জন্য এর স্কোয়ার দেব গুণ করে, প্লাস √7 প্লাস √3 দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, √7 মাইনাস √3 থাকবে, তার সাথে √7 মাইনাস √3 গুণ করতে হবে, তাহলে এটা হবে √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার। তো √7 কে a, √3 কে b ভাবলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা জানি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার এটা। আর নিচের পার্টটা দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে ওপর পার্টটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের আকারে আছে, তাহলে ওপর পার্টের জন্য লিখতে পারবো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচের পার্টের জন্য লিখতে পারবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে a ফর √7, b ফর √3, নিচে তাই a ফর √7, b ফর √3। তাহলে এটা সমান হবে 2 ইন্টু √7 তার হোল স্কোয়ার অর্থাৎ 7, √3 তার হোল স্কোয়ার অর্থাৎ 3, নিচে 7 মাইনাস 3, তাহলে 2 ইন্টু 7 আর 3 10, আর এখানে আছে 7 থেকে 3 বিয়োগ করলে 4, এখানে হলো 2 5, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান বেরোলো 5, এক্স ওয়াই সমান 1 দেওয়া আছে, তাহলে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর মান বের করতে হবে। তাহলে এর মান বের করতে গেলে আমরা কি করব, রাশিমালাটিকে সাজিয়ে নেব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে নিলাম প্লাস এক্স ওয়াই, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে নিলাম মাইনাস এক্স ওয়াই। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এক্স ওয়াই এখানে লিখে রাখলাম। এ প্লাস বি হোল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই। এখন এক্স প্লাস ওয়াই এর মান 5 বেরিয়েছে, এক্স ওয়াই এর মান প্রশ্নের মধ্যেই দেওয়া আছে 1, তাহলে লিখব এটা সমান এক্স ওয়াই এর মান বসাবো, নিচে এক্স প্লাস ওয়াই এর মান এখানে বসাবো, 2 ইন্টু এক্স ওয়াই এর মান বসাবো মাইনাস এক্স ওয়াই এর মান বসাবো, এক্স ওয়াই এর মান 1, এক্স প্লাস ওয়াই এর মান 5, তাহলে পাচ্ছি 5 5 25 মাইনাস 2 1 কে 2 প্লাস 1, এখানে 5 5 25 মাইনাস 2 1 কে 2 মাইনাস 1, 25 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 23 প্লাস 1, 25 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 23 মাইনাস 1, 23 প্লাস 1 অর্থাৎ এটা হলো 24, 23 মাইনাস 1 এটা হলো 22, যদি কাটাকুটি করি 12 2 24 আর এখানে 11 2 22, তাহলে 12/11, এখন 11 দিয়ে 12কে ভাগ করতে হবে, সমান 1 পূর্ণ 1 এর 11, তাহলে প্রমাণ করা ছিল কি, অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান 1 পূর্ণ 1/11, এখানে লিখব প্রমাণিত। 8 আছে, 8 এর 1 যদি এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 হয়, তাহলে এটা সমান 1 দেখাতে হবে।
এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি, এটা সমান 1 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা এ স্কোয়ার সমান 1, এর সাথে বি প্লাস সি গুণ করব, তাহলে এ স্কোয়ার সমান বি প্লাস সি, বি স্কোয়ার সমান সি প্লাস এ ও সি স্কোয়ার সমান এ প্লাস বি, এটা বলতে পারি। এখন আমাকে বের করতে হবে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি এর মান 1 প্রমাণ করতে হবে। তো আমাদের জানা আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান, তাহলে কায়দা করে এখানে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার আনতে হবে। তার জন্য ওপর নিচে এ গুণ করব, তাহলে এ ইন্টু 1 বাই এ ইন্টু 1 প্লাস এ, বি ইন্টু 1 বাই বি ইন্টু 1 প্লাস বি, সি ইন্টু 1 বাই সি ইন্টু 1 প্লাস সি সমান এ আর 1 গুণ করলে এ হলো, নিচে এ এবং 1 এ প্লাস এ আর এ স্কোয়ার, এখানে বি বাই বি প্লাস বি স্কোয়ার, আর এখানে সি বাই সি প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের মান বি প্লাস সি, বি স্কোয়ারের মান সি প্লাস এ, সি স্কোয়ারের মান এ প্লাস বি, এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে পাবো এ বাই এ প্লাস বি প্লাস সি, বি বাই বি প্লাস সি প্লাস এ, সি বাই সি প্লাস এ প্লাস বি। তাহলে নিচে মোটামুটি এ প্লাস বি প্লাস সি আছে, তবে সাজানো নেই, সেই জন্য আমরা নিচের পার্টটাকে সাজিয়ে লিখব এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে নিচে প্রত্যেকটা পদে এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে এটাই লসাগু। এ প্লাস বি প্লাস সি দিয়ে এ প্লাস বি প্লাস সিকে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে এ কে গুণ, তাহলে এ হলো, এখানে বি হলো, আর এখানে একই রকমভাবে সি হলো। ওপরে এ প্লাস বি প্লাস সি, নিচে এ প্লাস বি প্লাস সি কেটে দিয়ে আমরা লিখব 1। এবার লিখব কি, অতএব 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি ইজ ইকুয়াল টু 1 প্রমাণিত। তাহলে প্রমাণ হয়ে গেল যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি এটা সমান 1। এ ইজ টু বি সমান বি ইজ টু সি হলে প্রমাণ করো যে এটা আর এটা সমান প্রমাণ করতে হবে। তাহলে এখানে আছে এ ইজ টু বি সমান বি ইজ টু সি, এ ইজ টু বি সমান বি ইজ টু সি আছে, তাহলে আমরা বাই দিয়ে লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি, আর এটা সমান কে ধরে নিলাম, তাহলে বি সমান বলতে পারি সি কে, এ সমান বলতে পারি বি কে। তাহলে অতএব বি সমান সি কে ও এ সমান বি কে। আবার বি এর জায়গাতে বি মানে সি কে এখানে আছে, বি সমান সি কে, তাহলে বি এর জায়গাতে সি কে বসাবো, বি এর জায়গাতে সি কে বসালাম, এই কে এখানে বসিয়ে দিলাম, তাহলে এটা হলো সি কে স্কোয়ার। তাহলে পেলাম কি, বি পেলাম বি সমান সি কে আর এ সমান সি কে স্কোয়ার পেলাম, তাহলে অতএব পেলাম বি সমান সি কে ও এ সমান সি কে স্কোয়ার, এটা পেলাম। এবার সমান দেখাতে হবে দুটো রাশিমালা। তো প্রথমটা আছে, প্রথমটাকে বাম পক্ষ হিসেবে লিখব, বাম পক্ষ সমান এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। তো সমান করতে পারি কি, আমরা এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে একে গুণ করলাম, এটা দিয়ে একে গুণ করলাম, এটা দিয়ে একে গুণ করলাম, সেভাবেও করতে পারি। আবার সেভাবে না করে এ বি সি এর মান এখানে বসিয়ে দিলাম, এখানে এ বি এর মান বসিয়ে দিলাম, এখানে এ বি এর মান বসিয়ে দিলাম, সেখান থেকে আলাদা করে হিসাব করতে পারি, দুই রকম ভাবেই সম্ভব। তো প্রথমে আমরা গুণ করে নেব যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ কিউব প্লাস এর সাথে এর গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউব।
এখন এখানে এ স্কোয়ার, এখানে এ কি একটাই থাকবে, এ স্কোয়ার কাটছে, বি স্কোয়ার কাটছে, বি কিউব থেকে দুটো বি কেটে যাচ্ছে, একটা বি থাকবে, সি স্কোয়ার থাকছে, সি কিউবের একটা সি থাকবে। তো এখানে হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার বাই বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি। এখন এ আর বি এর মান আমরা জানি, এ সমান সিকে স্কোয়ার, বি সমান সিকে, তাহলে বি সমান এখানে সিকে বসাবো ইন্টু সি স্কোয়ার বাই এর মান হলো সিকে স্কোয়ার প্লাস এখানে এর মান সিকে স্কোয়ার বসিয়ে দিলাম তার হোল স্কোয়ার, আর সি স্কোয়ারের সি এর কোনো মান নেই আলাদা করে, বি ইজ ইকুয়াল টু সিকে, এ হলো সিকে স্কোয়ার তার হোল স্কোয়ার, বি সমান সিকে তার হোল স্কোয়ার, আর নিচে সি, তাহলে পেলাম সি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে সি স্কোয়ার আছে, তাহলে সি স্কোয়ার আর এখানে সি, তাহলে সি ফোর কে স্কোয়ার, নিচে সি কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর, এখানে আরেকটা সি স্কোয়ার আছে, তাহলে সি স্কোয়ার এবং এই সি স্কোয়ার, সি টু দি পাওয়ার ফোর কে টু দি পাওয়ার ফোর বাই সি কে প্লাস সি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে সি স্কোয়ার এখানে সি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর, দুই দুগুণ চার, কে এর পাওয়ারে চার আর এখানে দুই, তাহলে কে এর পাওয়ারে ছয় বাই সি। তো কে স্কোয়ার উপর নিচে কেটে দিলাম, আর এখানে যদি সি এবং সি টু দি পাওয়ার ফোর কাটে সি কিউব থাকবে, এখানে সি সি টু দি পাওয়ার ফোর কাটলে সি কিউব, কে এবং কে টু দি পাওয়ার ফোর, তাহলে এটা হলো কে কিউব, সি সি টু দি পাওয়ার ফোর, তাহলে এটা হলো সি কিউব। তো এখানে সি কিউব থাকছে প্লাস এখানে সি কিউব কে কিউব প্লাস এখানে সি কিউব কে টু দি পাওয়ার সিক্স, যদি কমন নিই সি কিউব তাহলে পাবো ওয়ান প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার সিক্স, যদি সাজিয়ে লিখি তাহলে হবে কে টু দি পাওয়ার সিক্স প্লাস কে কিউব প্লাস ওয়ান, এটা হবে। তাহলে এটা হয়ে গেল বাম পক্ষ। এবার ডান পক্ষ লিখব, ডান পক্ষ ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এখন এ এর মান সিকে স্কোয়ার তার কিউব, বি এর মান সিকে তার কিউব, আর সি কিউবের আলাদা করে মান নেই, তো সমান এটা সি কিউব কে তিন দুগুণ ছয় কে সিক্স, সি কিউব কে সিক্স বা কে টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে সি কিউব কে টু দি পাওয়ার থ্রি প্লাস সি কিউব, যদি সি কিউব কমন নিই তাহলে এখানে হবে কে টু দি পাওয়ার সিক্স, এখানে হবে কে কিউব আর এখানে হবে এক, তাহলে এখানে যা ছিল বাম পক্ষ ডান পক্ষ ঠিক তাই এলো, তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এখানে লিখতে হবে প্রমাণিত। নয়ের এক দিকে আছে প্রমাণ করে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা তোমাদের 38 নম্বর উপপাদ্য, টেক্সট বইতে 164 পৃষ্ঠাতে পাবে। এটা বইতে যেহেতু করা আছে সুতরাং এটা বই থেকেই করে নেবে, আমি পুনরায় করছি না। দুই দাগে আছে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, এটা 48 নম্বর উপপাদ্য 255 পৃষ্ঠা, এটাও বই থেকে করবে। 10-এর এক দাগে আছে এবিসি ত্রিভুজের কোণ বিএসি সমকোণ সিডি মধ্যমা হলে প্রমাণ করো যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। তাহলে এটা করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, এটা হলো সমকোণী ত্রিভুজ, নাম এখান থেকে শুরু হবে এ, কারণ সমকোণিক বিন্দুটা এ বলা আছে,
বি সি। এখন সিডি মধ্যমা অর্থাৎ সি থেকে এবি বাহুর মধ্যবিন্দু সি এর সাথে যোগ করা হলো, এর নাম দেওয়া হলো, ডি নাম দেওয়া হলো। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে লিখে নেব। তাহলে লিখব ধরা যাক এবিসি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বা এখানে প্রদত্ত আছে, এটা প্রদত্ত, এটা আছে প্রদত্ত। ধরা যাক কথাটা লিখবো না, এখানে প্রদত্ত এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বিএসি এটা সমকোণ অর্থাৎ এটা 90 ডিগ্রি। তারপরে সিডি মধ্যমা, সিডি মধ্যমা। তাহলে কি প্রমাণ করতে হবে সেটা লিখে নিই। প্রামাণ্য। এখানে প্রামাণ্য হলো আমাকে প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে কোনো অঙ্কন করার দরকার নেই, সেই জন্য এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে। সুতরাং এখানে অঙ্কন লিখলাম না, ডাইরেক্ট প্রমাণে চলে যাচ্ছি। এখানে দুখানা সমকোণী ত্রিভুজ আছে, একটা এবিসি আর একটা এডিসি। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজ। তাহলে এডিসি যখন সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এডিসি থেকে পাই এটা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কি পাই, এখানে পাই সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এটা পাই। ও ত্রিভুজ এবিসি থেকে পাই এবিসি, তাহলে এটা অতিভুজ স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তো সমান দিলাম, এখানে এসি এটা আছে, তাহলে এসি স্কোয়ার থাকছে প্লাস এবি, যেহেতু সিডি মধ্যমা, ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে এখানে এডি সমান বিডি, অর্থাৎ আমরা এডি সমান বিডি, অর্থাৎ এই যে এবি এডি এর ডবল বলতে পারি। তাহলে এবি সমান কি হলো, এ থেকে বি পর্যন্ত, এটা সমান এডি প্লাস বিডি সমান এডি প্লাস এই বিডিটা এডির সাথে সমান, তাহলে এডি প্লাস এডি সমান 2AD। তাহলে কি পেলাম, এই এবিটা 2AD, তাহলে এবির জায়গাতে 2AD বসাবো সমান এসি স্কোয়ার প্লাস 2 × 4 এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এখান থেকে একটা এডি স্কোয়ার নিয়ে নিলাম প্লাস এখানে 3AD স্কোয়ার অবশিষ্ট লিখে রাখলাম। এবার দেখো এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি এটা এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান সিডি স্কোয়ার, তাহলে এখানে সিডি স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা হলো সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। তাহলে কি প্রমাণ করলাম, অতএব প্রমাণ করলাম যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার, এটাই প্রমাণ করার ছিল। এখানে দেখো প্রমাণিত এটাই ছিল, তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত। পরবর্তী আছে এখানে, আচ্ছা এটা 1 দাগ হয়ে গেল, এরপরে 2 দাগ। ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ, এটা প্রমাণ করতে হবে।
10-এর 2। তো এখানে ছবিটা আমি বাঁদিকে আঁকবো, একটা ছবি ডান দিকে, অন্য ছবি বাঁদিকে, এভাবে আঁকলে খাতার সৌন্দর্য বৃদ্ধি পায়। তাহলে এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত, এ বি সি ডি চতুর্ভুজ। এবার এই যে যেখানে যেখানে বৃত্তকে স্পর্শ করেছে, এইখানে নাম দিলাম পি, এখানে কিউ, এখানে আর, এখানে এস। তাহলে কি হলো, এটা একটা পরিলিখিত চতুর্ভুজ হলো, যেটা অকেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত। এবার দেখো এখান থেকে বুঝে নাও, এখান থেকে যদি এ বিন্দু ধরি, এ বিন্দু থেকে এই কেন্দ্রীয় বৃত্তের উপর এপি স্পর্শক, এএস স্পর্শক, তাহলে এপি সমান এএস। বি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপরে বিপি স্পর্শক, আবার বিকিউ স্পর্শক, তাহলে এটা এটা সমান দৈর্ঘ্যের হবে। একই রকমভাবে এখান থেকে বলা যায় এটা এটা সমান দৈর্ঘ্যের, আর এটা এটা সমান দৈর্ঘ্যের, এটা বলা যায়। তারপরে কি করব, তারপরে এবি সমান এপি প্লাস বিপি লিখব, বিসি সমান বিকিউ প্লাস সিকিউ লিখব, সিডি সমান সিআর প্লাস ডিআর লিখব, এবং ডিএ সমান এএস প্লাস ডিএস লিখব, এবং যেগুলো পরপর সমান বসিয়ে দিলে আলটিমেটলি ওটাই আসবে, আলটিমেটলি আসবে এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ। তো এখানে যে তথ্য দেওয়া আছে, তাহলে প্রদত্ত হিসেবে লিখতে হবে, প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি পরিলিখিত চতুর্ভুজ, যা বৃত্তকে যথাক্রমে না, যা বৃত্তকে পি কিউ আর এস, পি কিউ আর ও এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা কিন্তু দেওয়া আছে, তাই প্রদত্ত হিসেবে লিখেছি। এরপর লিখব কি, প্রামাণ্য, অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে। আমাকে প্রমাণ করতে হবে এবি প্লাস সিডি, এবি আর সিডি সমান, এবি প্লাস সিডি সমান বিসি প্লাস এটা, অর্থাৎ ডিএ, বিসি প্লাস ডিএ, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে, কোনো অঙ্কন করার দরকার নেই, সেই জন্য অঙ্কন লিখছি না, আমি ডাইরেক্ট প্রমাণ লিখছি। তো প্রথমে এ বিন্দু ধরি, এ বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর এপি ও এস স্পর্শক। তাহলে আমরা কি জানি, বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের উপরে দুটি স্পর্শক অঙ্কন করলে স্পর্শক দুটি সমান দৈর্ঘ্যের হয়। তাহলে এই স্পর্শক দুটি সমান দৈর্ঘ্যের হবে, অতএব এপি সমান এস। এবারে বি বিন্দু দিয়ে, বি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর বিপি और বিকিউ, বিপি ও বিকিউ স্পর্শক। অতএব এখান থেকে বলতে পারি বিপি সমান বিকিউ, বিপি সমান বিকিউ। একইভাবে বলতে পারি আমরা একইভাবে লেখা যায়
সিকিউ সমান সিআর ও ডিএস ডিআর সমান ডিএস। তো আমাকে প্রমাণ করতে হবে এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ। তাহলে এবি প্লাস সিডি থেকে শুরু করব। অতএব এবি প্লাস সিডি। তাহলে দেখো এবি কে আমরা দুভাগে ভাগ করতে পারি, এপি আর বিপি। তাহলে এবির জায়গাতে লিখব এপি প্লাস বিপি, আর সিডির জায়গাতে লিখব সিআর প্লাস ডিআর। তাহলে এখানে এপি আছে, এপি এখানে এপি আছে এপি, আর এখানে বিপি আছে বিপি। এপি সমান কি আছে দেখো, এপি সমান এএস, তাহলে এপির জায়গাতে এএস বসাবো, বিপির জায়গাতে বিকিউ বসাবো, সিআর এর জায়গাতে সিআর, সিআর এর জায়গাতে এই যে সিআর সিকিউ বসাবো, ডিআর এর জায়গাতে ডিএস বসাবো। এরপরে সাজিয়ে লেখো এএস ডিএস, এএস ডিএস, তারপরে বিকিউ সিকিউ। তাহলে লিখবো বিকিউ প্লাস সিকিউ এএস ডিএস, এএস প্লাস ডিএস। বিকিউ প্লাস সিকিউ, বিকিউ প্লাস সিকিউ এটা অ্যাকচুয়ালি বিসি কে বোঝাচ্ছে, এটা ইজ বিসি। এএস ডিএস, এএস প্লাস ডিএস এটা অ্যাকচুয়ালি এডি কে বোঝাচ্ছে। তাহলে আমরা পেলাম এবি প্লাস সিডি সমান বিসি প্লাস এডি, এটাই প্রমাণ করা ছিল। তাহলে এখানে লিখবো প্রমাণিত। এগারো একে আছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। অর্থাৎ আমাকে পরিবৃত্ত অঙ্কন করতে হবে ত্রিভুজটা আঁকার পরে। তো এখানে প্রথমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দুটো সরলরেখা নিয়ে নিতে হবে। যেহেতু 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার মাপ প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এটা 6 সেন্টিমিটার, এটা হলো 8 সেন্টিমিটার মাপের সরলরেখা। তারপরে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার বাহুদ্বয় দেওয়া আছে। তো প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা নিতে হবে, এবং তাহলে যে কোনো মাপের একটা সরলরেখা প্রথমে নিয়ে নিলাম, এর নাম দেব বিএক্স। তাহলে বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে বা সমকোণ আঁকতে হবে। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হয়, তো এখানে 90 ডিগ্রি কোণটা এঁকে নিলাম। এরপরে বড় যে বাহুটা আছে বিএক্স থেকে বিসি অংশ কেটে নিলাম, এবং ছোট যে বাহুটা আছে এটা নিয়ে বিওয়াই থেকে, এটা ওয়াই, বিওয়াই থেকে বি অংশ, এটা বিসি অংশ কেটে নিলাম। এবার যোগ করতে হবে এই দুটো বিন্দু সি এবং এ। তাহলে আমরা পেয়ে গেলাম এবিসি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের
পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে পরিবৃত্ত অঙ্কন করার সময় আমরা কি করি, বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করি। তাহলে এখানে যে কোনো দুটো বাহু এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলেই চলবে। তাহলে বিসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, তো এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, নিয়ে ওপর নিচে একটা করে বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এটা এঁকে ফেললাম, কি এটা এঁকে ফেললাম বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। তো এখানে কিছু একটা নাম দিয়ে দেব, এবিসি, এটা ডি, এটা ই। তারপরে এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, তো এর অর্ধেকের বেশি মাপ নিয়ে নিতে হবে। মাপ নিয়ে এই বাহুর দুই দিকে দুটো বৃত্তচাপ অঙ্কন করতে হবে। তাহলে ত্রিভুজটা আঁকা সঠিক হলে এই বিন্দুটা, ছেদ বিন্দুটা কিন্তু এই অতিভুজের উপরে আসবে। আমার ত্রিভুজটা আঁকা সঠিক হয়নি, একটু এদিক ওদিক বেঁকে গেছে, সেই জন্য এই যে ছেদ বিন্দুটা এই অতিভুজের উপরে অবস্থিত হয়নি। এটা অ্যাকচুয়ালি অতিভুজের উপরেই হবে, ডিই এফ জি। আর এই বিন্দুটি যেটা আছে এর নাম দিলাম ও। এখন যে বিন্দু পেলাম ও, এটা হলো এই ত্রিভুজটার পরিবৃত্তের কেন্দ্র। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ও থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকতে হবে, যে বৃত্তটা অবশ্যই বি এবং সি বিন্দু দিয়ে যাবে। তাহলে আঁকা অনেকটা, অ্যাকচুয়ালি আমরা যখন ত্রিভুজটা আঁকছি তো এই কোণটা আঁকার সময় একটু সাইডে সরে গেছে, বা এরকম কম্পাসটা ঠিক জায়গায় না বসালে এরকম ভুল হবে, যে বিন্দু দিয়ে না গিয়ে পাশ দিয়ে যাবে, বা এই বিন্দুটা অতিভুজের উপর অবস্থিত হওয়ার কথা কিন্তু এটা কিন্তু এখান থেকে হয়েছে। তার মানে আমার ত্রিভুজটা ঠিক পারফেক্টলি সমকোণী ত্রিভুজ হয়নি, সেই জন্য এটা হয়েছে। আর কম্পাস ভুলভাল জায়গা বসানোর কারণে এটা কিন্তু এখানে ছেদ করেনি, একটু ভেতরে ছেদ করেছে। তো যাই হোক, এ বি সি এই তিনটি বিন্দু দিয়ে এই বৃত্তটা যাবে, এবং এই বিন্দুটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই অতিভুজের মাঝখানে অবস্থিত হবে। তো যাই হোক, এখানে পরিবৃত্ত অঙ্কন করা হলো। তাহলে এখানে লিখব কি, এখানে লিখব ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্তটি অঙ্কন করা হলো। এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো। 2.8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করে ওই বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেন্টিমিটার দূরে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির একটি স্পর্শক অঙ্কন করো। অর্থাৎ বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপরে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে এখানে যে মাপগুলো দেওয়া আছে, 2.8 সেন্টিমিটার একটা মাপ আছে। তাহলে প্রথমে 2.8 সেন্টিমিটার মাপের সরলরেখা নিতে হবে, এবং তারপরে 7.5 সেন্টিমিটার মাপের সরলরেখা নিতে হবে। প্রথমে নেব 2.8, 2, আচ্ছা 2 আছে, ছোট ঘরগুলো 1 2 3 4 5 6 7 8, 8 ঘর যেতে হবে। 2.8 2 এর পরে ছোট 8 ঘর। আর একটা আছে 7.5, 7 এই পর্যন্ত 0.5। তাহলে প্রথমে এখানে একটা সরলরেখা নিয়ে নিতে হবে, যেটাই 7.5 সেন্টিমিটার অপেক্ষা বড়। আর এখানে এই দিকে শুরু করব কোথা থেকে, সেটা অনেক ভেবে চিন্তে শুরু করতে হবে, কারণ আমরা এদিকে কিন্তু এই 2.8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করব। এতটা জায়গা ছেড়ে রেখে এখান থেকে শুরু করব এই সরলরেখাটা নেওয়া। তাহলে এখানে নাম দিলাম পি, এখানে নাম দিলাম এক্স। এবার পি বিন্দুকে কেন্দ্র করে 2.8 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকতে হবে।
এটা বৃত্ত আঁকা হলো। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেন্টিমিটার মাপ নিয়ে পিএক্স থেকে পিকিউ অংশ কেটে নেওয়া হলো, এটা ইজ কিউ। এখন পিকিউ সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তো এর অর্ধেকের বেশি মাপ নিলাম, মাপ নিয়ে উপর নিচে একটা করে বৃত্তচাপ, এর অর্ধেকের আচ্ছা কিউ বিন্দুতে বসিয়ে উপর নিচে একটা করে বৃত্তচাপ আঁকতে হবে। এটা কি করছি আমরা, পিকিউ সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি। তাহলে এটা হয়ে গেল লম্ব সমদ্বিখণ্ডক। পিকিউ আমি এখানে দিলাম আর, এখানে দিলাম এস, এখানে দিলাম টি। এরপরে টি বিন্দুকে কেন্দ্র করে টি থেকে পি পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকবো। যেহেতু একটা স্পর্শক সেই জন্য একটা অর্ধবৃত্ত উপর দিকে আঁকতে হবে, বা নিচের দিকেও আঁকতে পারি, বাট যদি দুটো স্পর্শক বলা থাকতো তাহলে কিন্তু আমরা উপর দিকে একটা অর্ধবৃত্ত এবং নিচের দিকে একটা অর্ধবৃত্ত, অর্থাৎ একটা কমপ্লিট বৃত্ত আঁকতাম। তাহলে এটা অর্ধবৃত্ত এঁকে ফেললাম, এবং অর্ধবৃত্তটি বৃত্তকে যে বিন্দুতে ছেদ করেছে পি কিউ আর এস টি, এখানে নাম দিলাম ইউ, এই বিন্দুটা। এবার কিউ বিন্দু থেকে সাথে ইউ বিন্দু যোগ করে বাদিকে বাড়িয়ে দেব, বাদিকে বাড়িয়ে দিলাম। তো এটা ভি। তাহলে এই যে কিউভি কিন্তু পি কেন্দ্রীয় বৃত্তের ইউ বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তাহলে ইউভি হলো এখানে এখানে বহিস্থ বিন্দু কিউ থেকে পি কেন্দ্রীয় বৃত্তের ইউ বিন্দুতে কিউভি স্পর্শক অঙ্কন করা হলো। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।